আসসালামু আলাইকুম। আজ আমরা নবম, দশম ও এসএসসি শিক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্রের প্রথম গল্প সুবা গল্পটি নিয়ে আলোচনা করব। সুবা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সুবা গল্পটি লিখেছেন আমাদেরকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুবা গল্পটি হচ্ছে তার একটা বিখ্যাত ছোট গল্পের মধ্যে একটা। এবং এই সুবা গল্পটি নেওয়া হয়েছে তার বিখ্যাত গল্পগুচ্ছ থেকে, অর্থাৎ এই সুবা গল্পটি নেওয়া হয়েছে কোথায় থেকে? গল্পগুচ্ছ থেকে। অর্থাৎ কোথায় থেকে নেওয়া হয়েছে? গল্পগুচ্ছ থেকে। এই এখন আমরা শিখবো, এই যে দেখুন আমরা সুন্দর করে প্রথমে যে একটা সুবা, একটা কাল্পনিক সুবার একটা চরিত্র, সুন্দর একটা ছবি দেখুন। এটা হচ্ছে সুবা, যে কথা বলতে পারে না, সেটা হচ্ছে বুবা। অর্থাৎ এই গল্পের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছেন একটা প্রতিবন্ধী বা একটা বুবা মেয়েদের ক্ষেত্রে সমাজে যে আমরা কিভাবে তাদেরকে কি অসম্মান করি অথবা অথবা তাদেরকে কিভাবে ইগনোর করি অথবা তাদেরকে আমরা কলঙ্ক জ্ঞান মনে করি বা বিভিন্ন কিছু মনে করি, অর্থাৎ তাদেরকে যে তাদের স্বাভাবিক অবস্থা থেকে, মানে স্বাভাবিক মানুষ থেকে তাদের থেকে কতটা ভিন্নতর ভাবে চিন্তা করে সবকিছু, এটাই এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ আমরা দেখবো তাহলে কি গল্পটি লিখেছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পটির নাম কি? সুবা। অর্থাৎ গল্পটি আবারও যদি বলি তাহলে গল্পটি নেওয়া হয়েছে গল্পগুচ্ছ থেকে। এখন আমরা শিখবো এই সুবা গল্পের মধ্যে যে এই ছোট গল্প সুবার মধ্যে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে যে চরিত্রগুলো নিয়েছে এবং চরিত্রের প্রেক্ষিতে যে যে কথাগুলো, গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে তার ব্যাখ্যা। অর্থাৎ এই গল্পে যারা আছেন, অর্থাৎ আমি বলতেছি গল্পে যারা যারা আছেন, এই গল্পের প্রধান চরিত্রকে সুবা। অর্থাৎ সুবা ছিল কি? একটা বুবা মেয়ে, অর্থাৎ সে কথা বলতে পারে না, সুবা। তাহলে গল্পের এক নম্বরে আমরা বললাম কি? সুবা। সুবা কি ছিল? বুবা। সে কি করতে পারে না? কথা বলতে পারে না। অর্থাৎ দেখুন সুবার আসল নাম হচ্ছে সুবাসিনী। সুবার আসল নাম কি? সুবার আসল নাম হচ্ছে সুবাসিনী। অর্থাৎ সুবাসিনী হচ্ছে যে সুন্দর করে কথা বলতে পারে, অর্থাৎ সুন্দর করে কথা বলতে পারে। সুবার বাবা বা মা আর কি নাম রাখছিল, সুবার বাবার নাম রাখছিল সুবাসিনী। অর্থাৎ যে সুন্দর করে কথা বলতে পারে। সবাই সুবাসিনীকে সংক্ষেপে কি ডাকতো? সুবা বলে ডাকতো। অর্থাৎ সংক্ষেপে সম্পূর্ণ নাম, আমরা যেরকম আছে যে একটা নামকে পূর্ণ নামকে আমরা কিন্তু সংক্ষেপে ডাকি। অর্থাৎ সুবার আসল নাম ছিল কি? সুবাসিনী। অর্থাৎ সুবাসিনী শব্দের অর্থ হচ্ছে যে সুন্দর ভাষায় কথা বলতে পারে, সুন্দর করে কথা বলতে পারে। আর সবাই সুবাকে কি নামে ডাকতো? সুবা বলে ডাকতো। সবাই সুবাকে কি নামে ডাকতো? সুবা বলে ডাকতো। তার একটা বন্ধু ছিল, এই বন্ধু তার নাম ছিল প্রতাপ। সে ডাকতো সুবাকে আদর করে সু। অর্থাৎ তার এই গল্পের মধ্যে আমরা কি কি পাইলাম? সুবার আসল নাম হচ্ছে সুবাসিনী, সবাই সুবাকে ডাকে কি করে? সংক্ষেপে সুবা বলে ডাকে। এবং তার একটা বন্ধু যে প্রতাপ, সে ডাকে কি? সু বলে ডাকে। এবার আসুন, সুবার দুইজন বড় বোন ছিল। অর্থাৎ সুবার দুজন কি বড় বোন ছিল, তার মানে সুবা ছিল সবাই ছোট। সুবার দুটা বড় বোন ছিল, এদের একজনের নাম কি ছিল? সুকেশিনী। একজনের নাম কি ছিল? সুকেশিনী। সুকেশিনী মানে হচ্ছে কি? যার সুন্দর চুল বা কেশ আছে। সুকেশিনী মানে হচ্ছে যার সুন্দর চুল বা কেশ আছে। আর আরেকটা বোনের নাম ছিল সুহাসিনী। সুহাসিনী। তার অন্য একটা বড় বোনের নাম ছিল কি? সুহাসিনী। সুহাসিনী মানে কি? যার হাসি অনেক সুন্দর, যার হাসি অনেক সুন্দর। অর্থাৎ তাহলে কি? সুবা ছিল বুবা আর তার যে বড় দুই বোন, এদের এদের একজনের নাম ছিল সুকেশিনী, আরেকজনের নাম সুহাসিনী। এদের এদের নিয়ে গল্পে আর তেমন কিন্তু কথা নেই। তারপরে আছে সুবার বাবা এবং মা। গল্পের আরেক চরিত্র হচ্ছে সুবার বাবা এবং মা। সুবার বাবার নাম ছিল কি? বাণীকণ্ঠ। সুবার বাবার নাম কি ছিল? বাণীকণ্ঠ। বাণীকণ্ঠ বানানটা কিন্তু অবশ্যই মধ্যাহ্ন দিয়ে হবে, সো অনেকে কিন্তু দন্ত নদী লেখো। অর্থাৎ এই সুবার বাবার নাম ছিল কি? বাণীকণ্ঠ। অর্থাৎ এই বাণীকণ্ঠ কি করতো? তার যে আরো দুই মেয়ে ছিল, সুকেশিনী এবং সুহাসিনী, এদের থেকে সুবাকে বেশি ভালোবাসতো। যেহেতু সুবা বুবা, তার বাবা কি করতো? সুবাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। তার দুই বোন থেকে, সুবার দুই বোন থেকে কি করতো? সুবাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। এবার আসুন সুবার মা। সুবার বাবার নাম ছিল বাণীকণ্ঠ, কিন্তু সুবার মায়ের নাম কিন্তু গল্পে দেয়া নেই। অর্থাৎ সুবার মার চরিত্রটা দেয়া আছে, বাট তার নাম কি তা দেয়া নাই। তার এবার সুবার মা সুবা সম্পর্কে কি মনে করতো? এবার সুবার বাবা তো সুবাকে খুব ভালোবাসতো, সবচেয়ে বেশি ভালোবাসতো, কিন্তু সুবার মা কি মনে করতো? সুবার মা মনে করতো কি? নিজেকে নিজের ত্রুটি স্বরূপ দেখতো। অর্থাৎ সুবাকে নিজের ত্রুটি স্বরূপ দেখতো। কেন ত্রুটি স্বরূপ দেখতো? নর্মালি দেখুন আমাদের সমাজ ব্যবস্থাটা আছে এরকম, ধরুন একটা একটা মেয়েকে মার সাথে বেশি তুলনা করা হয়। অর্থাৎ একটা মেয়ে খারাপ হলে বলে ওই মাটা খারাপ, ওই মার জন্য এরকম হয়েছে। আবার ছেলেদের ক্ষেত্রে কি মনে করা হয়? যে ছেলেরা হবে বাবার মতো, অর্থাৎ বাবা যেরকম ছেলেরা এরকম হবে। আর মেয়েদের ক্ষেত্রে কি মনে করে? যে মেয়েদেরকে মার মতো হবে। অর্থাৎ মেয়েদের কোনো একটা ভুল থাকলে বলবে কি মার আসলে মার এরকম সমস্যা। এই জন্য মা কি মনে করে? অর্থাৎ মারা কি মেয়েদেরকে নিজের বেশি অংশ মনে করে, আর বাবারা মনে করে ছেলের।
আচ্ছা, তাহলে এই জন্য সুবার মা কি করতো, নিজেকে মানে সুবাকে কি করতো, নিজের ত্রুটি স্বরূপ দেখতো। অর্থাৎ আমি নিশ্চয়ই কোনো একটা পাপ করছি, এই পাপ করার কারণে আমার মেয়ে কি হয়েছে, বোবা হয়েছে, এটা আমার, এই জন্য নিজের ত্রুটি স্বরূপ সবসময় দেখতো। সে সবসময় কি করতো, গর্বের কলঙ্ক জ্ঞান করতো। অর্থাৎ সবসময় নিজেকে এটা গর্বের কলঙ্ক, অর্থাৎ মনে করো আমি একটা কোনো পাপ করছি, পাপের কারণে আমার এই মেয়েটা এরকম হয়েছে। অর্থাৎ মেয়েদের কোনো একটা সমস্যা হলে এটা মার উপরে আলটিমেটলি কি করে, মাদের উপরে নিয়ে যায়। অর্থাৎ তাহলে কি করতো, মা সুবাকে নিজের ত্রুটি স্বরূপ দেখতো, তারপরে কি গর্বের কলঙ্ক জ্ঞান করতো, অর্থাৎ গর্বের কলঙ্ক মনে করতো। এই জন্য সুবা যেহেতু বোবা, এই জন্য মা কি করতো, সবসময় সুবার প্রতি ছিল খুবই বিরক্ত। মা কি ছিল, সবসময় সুবার প্রতি খুবই বিরক্ত। অর্থাৎ সুবার মা সম্পর্কে সুবার যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে এখানে। তারপরে আমরা যদি যাই সুবার মা হওয়ার পরে, আমরা যদি যাই, একটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে এটা প্রতাপ। প্রতাপ হচ্ছে সুবার একমাত্র উন্নত শ্রেণীর বন্ধু। অর্থাৎ সুবার যে বন্ধুগুলো আছে, আমরা একটু পরে শিখবো যে সুবার যে অন্যান্য বন্ধুগুলো আছে এর মধ্যে প্রতাপ একমাত্র হচ্ছে উন্নত শ্রেণীর বন্ধু। উন্নত শ্রেণীর বন্ধু এই কারণে যে প্রতাপই একমাত্র কথা বলতে পারতো, এছাড়া সুবার যে বন্ধুগুলো ছিল কেউ কথা বলতে পারতো না। অর্থাৎ সুবার অন্য বন্ধুগুলো ছিল নদী, অন্য বন্ধুগুলো ছিল কি গাভী, অর্থাৎ বিড়াল, শাবক, অর্থাৎ অন্যগুলো ছিল কি পশু বা প্রকৃতি এরকম। অর্থাৎ একমাত্র প্রতাপ যে ছিল কি, প্রতাপ ছিল উন্নত শ্রেণীর বন্ধু এবং সে কি করতে পারতো, কথা বলতে পারতো। এবার আসুন সুবার গুরুত্বপূর্ণ বন্ধু হচ্ছে প্রতাপ। এবার প্রতাপ সম্পর্কে যদি আমরা কিছু জানি, সে হচ্ছে গোসাইদের ছোট ছেলে। পরীক্ষা আসতে পারে প্রতাপ কি ছোট ছেলে, গোসাইদের ছোট ছেলে, বড় ছেলে। অর্থাৎ প্রতাপ কি, প্রতাপ হচ্ছে গোসাইদের ছোট ছেলে। কি ছেলে, ছোট ছেলে, সবাই ছোট ছেলে, গোসাইদের ছোট ছেলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতাপ সম্পর্কে এই লাইনটা। অর্থাৎ গোসাইদের ছোট ছেলে। প্রতাপের একটা শখ ছিল, প্রতাপের শখটা কি, প্রতাপের শখটা ছিল ছিপ ফেলে মাছ ধরা। প্রতাপের একটা গুরুত্বপূর্ণ শখ, মানে অর্থাৎ শখ ছিল কি, ছিপ ফেলে মাছ ধরা। এটা পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় ক নম্বরের কোশ্চেনে অনেক আসে। প্রতাপের শখ ছিল কি, ছিপ ফেলে মাছ ধরা। অর্থাৎ প্রতাপ ছিল কি, প্রতাপ ছিল খুবই অলস প্রকৃতির একটা ছেলে। প্রতাপ কি ছিল, খুবই অলস প্রকৃতির ছেলে। মানে বাবা মা তাকে চিন্তাই করতেছে এই ছেলে লাইফে কিছু বড় কিছু করতে পারবে না, এই ছেলে ভালো কিছু হবে না। অর্থাৎ সে ছিল কি সবচেয়ে অলস প্রকৃতির ছেলে। এই অলস প্রকৃতি হওয়ার কারণে সবাই তাকে সরকারি লোক, অর্থাৎ বাবা মা ছাড়া যে আশেপাশের মানুষ বা দূরের আত্মীয় যারা আছে এরা তাকে সরকারি লোক মনে করতো। সরকারি লোক মনে করতো মানেটা কি, সরকারি লোক হচ্ছে এরকম, ধরেন একজন মানুষ যখন অনেক ব্যস্ত থাকে তাকে কিন্তু ডাকলে আসবে না। ধরেন আমি এখন ক্লাস নিয়েছি, আমাকে যদি পাশের রুম থেকে কেউ ডাকে, এই রাজু তুমি এই কাজটা করে যাও, আমি কি যাব না। অর্থাৎ কারা যাবে, যারা সরকারি লোক। হ্যাঁ, সরকারি লোক কারা, যারা অলস টাইপের লোক। অর্থাৎ কেউ বসে রয়েছে, কোনো কাজ টাজ নাই, তখন তাকে মানুষ কিন্তু ডাকবে, একটু আসো তো আমার এই কাজটা করো, এই কাজটা একটু হেল্প করো তো। কারণ কি, এদের তো কাজ টাজ নাই, আর অন্যের কাজগুলো এইভাবে কি করে, হেল্প করে। এই জন্য তাকে বলা হতো সরকারি লোক। যেহেতু সে অলস প্রকৃতির, সে নিজের কোনো কাজ টাজ করতো না, পরিবারের কোনো দেখাশোনার কাজ টাজ তার নাই। সো কি করতো, সে সরকারি লোক, মানে মানুষের কোনো একটা কাজ লাগলে তাহলে কি করতো, প্রতাপকে ডাকতো। সে যেহেতু ফ্রি আছে, সবাই তাকে ডাকলে পাবে। অর্থাৎ প্রতাপ ছিল, এখানে দেখুন প্রতাপ ছিল একমাত্র উন্নত শ্রেণীর বন্ধু। অর্থাৎ সুবার যতগুলো বন্ধু ছিল এর মধ্যে প্রতাপ ছিল একমাত্র উন্নত শ্রেণীর বন্ধু। অর্থাৎ উন্নত শ্রেণীর বন্ধু কেন, অর্থাৎ একমাত্র প্রতাপই ছিল কথা বলতে পারতো, আর অন্য তার যে বন্ধুগুলো ছিল এরা কিন্তু কেউ কথা বলতে পারতো না। আচ্ছা, প্রতাপ কি করতো, সুবার মর্যাদা বুঝিত, সুবাকে খুব গুরুত্ব করতো। মাঝে সুবাকে কেন গুরুত্ব দিত বা মর্যাদা করতো প্রতাপ, দেখুন মাছ ধরার সময় তার একটা মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। মাছ ধরার সময় কি, বাক্যহীন বন্ধুই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। দেখুন, বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। অর্থাৎ সুবাকে কেন প্রতাপ বেশি প্রায়োরিটি দিত বা খুব মর্যাদা বুঝিত, কারণ সুবা ছিল বোবা। আর বোবা যখন কেউ পাশে থাকে তাহলে মাছ ধরার কোনো ক্ষতি হয় না। অর্থাৎ যদি কেউ কথা বলে তাহলে মাছগুলো চলে যাবে, মাছ ধরার সময় ছিপ দিয়ে যখন মাছ ধরবে মাছ চলে যাবে। কিন্তু কেউ যদি এরকম কোনো বন্ধু থাকে যে বোবা, সে কথাই বলতো না, চুপচাপ বসে থাকতো, তার মানে কি, এই জন্যই কি প্রতাপ কি করতো, বলতো কি, তাকে সুবার মর্যাদা বুঝিত। কারণ কি, বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, যার কোনো কথাই বলতো না সে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। কখন, মাছ ধরার সময়। আচ্ছা, সুবাকে সে প্রতাপ কি করতো, সুবাকে আদর করে। আমরা আগেই বলছিলাম সুবাকে একজন বন্ধু ছিল প্রতাপ, সে শুভক সুনামে ডাকতো। অর্থাৎ কি, সুবাকে আদর করে কে ডাকতো, ওই যে সুবাকে আদর করে সু ডাকতো কে, প্রতাপ। প্রতাপ কি করতো, সুবাকে আদর করে সু বলে ডাকতো। এবার দেখুন সুবা প্রতাপকে কিরকম মনে করতো। তো সুবার দৃষ্টিতে প্রতাপ, সুবা কি করতো, সবসময় প্রতাপের জন্য তেঁতুল তলায় বসে থাকতো। সুবা কি করতো, সবসময় প্রতাপের জন্য তেঁতুল তলায় বসে থাকতো। আর এই পাশে দূরে কি করতো, প্রতাপ শীতে মাছ ধরতো। অর্থাৎ সুবা কি করতো, তেঁতুল তলায় বসে থাকতো।
প্রতাপের জন্য সুবা প্রতিদিন একটি করে পান বরাদ্দ ছিল, অর্থাৎ সে প্রতিদিন কি করে নিজের হাতে একটি করে পান বানিয়ে নিয়ে আসতো। অর্থাৎ কি করতো সে, প্রতাপ সবসময় মানে প্রতাপের জন্য সুবা সবসময় নিজের হাতে সুন্দর করে একটি করে পান বরাদ্দ ছিল, অর্থাৎ সে সুন্দর করে একটি করে পান বানিয়ে নিয়ে আসতো প্রতাপের জন্য। এবার সুবা কি করতো, প্রতাপ আর সুবার সাথে সম্পর্কটা যদি বলি, সুবা মনে করতো মানে সুবার দৃষ্টিতে কিন্তু প্রতাপকে সে খুবই গুরুত্ব দেয়, কিন্তু প্রতাপ কিন্তু সুবাকে তেমন গুরুত্ব দেয় না। সে অনেকটা ধরতে পারেন যে সে সুবাকে ইউজ করতেছে, অর্থাৎ তার কাজে হেল্পের জন্য তাকে ডাকতেছে। অর্থাৎ কি করে, এই জন্য সুভাষ সবসময় চাইতো প্রতাপকে কি করতে, সে যেন চমকাই দিতে পারে। অর্থাৎ সুভা কি করে, তার জন্য সে তেঁতুল তলায় বসে আছে, তার জন্য পান নিয়ে আসে বাসা থেকে। অথচ প্রতাপ এসব বেশি এগুলো খাচ্ছে ঠিক আছে, বাট সে সবসময় কি করতো, ওই ছিপ ফেলে মাছ ধরার প্রতি সে গুরুত্ব ছিল, তাকে গুরুত্ব কম দিত। প্রতাপ সুভাকে কি করতো, খুব গুরুত্ব তেমন দিত না। এই জন্য সুভাষ মনে মনে কি চাইতো দেখুন, সুবা বিধাতার কাছে, বিধাতা মানে কি সৃষ্টিকর্তার কাছে, সুবা বিধাতার কাছে সবসময় মন্ত্র বলে কি চাইতো, প্রতাপকে আশ্চর্য করার জন্য। সুবা বিধাতার কাছে মন্ত্র বলে কোন একটা মন্ত্রের মাধ্যমে কি চাইতো, প্রতাপকে আশ্চর্য করার জন্য কি বলতো, অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতো, যে আমার যদি একটা অলৌকিক ক্ষমতা থাকতো আমি এরকম কি করতাম। সুবাই মানে প্রতাপকে কি করতো, সুবা একদম চমকায় দিত। সে কি করতো, তাহলে দেখুন, সুবা বিধাতার কাছে মন্ত্র বলে আশ্চর্য, প্রতাপকে আশ্চর্য করার জন্য কি করতো, অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতো। অর্থাৎ অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতো, কেন প্রার্থনা করতো, যেন এই অলৌকিক ক্ষমতা দেখে প্রতাপ যেন সুবাকে একটু গুরুত্ব দেয়। সে কি সুবার কল্পনা করেছিল, দেখুন সুবার কল্পনা বা সুবার ইচ্ছাটা কি ছিল, সুবা চাইতো জলকুমারী হওয়ার জন্য। সুবা কি চাইতো, সে যে একটা জলকুমারী হবে। সুবার মনে মনে ভাবতো আমি যদি জলকুমারী হতে পারতাম, জলকুমারী যদি হতো তাহলে কি করতো, সে কি করতো, সাপের মণি গাঁটে রাখিত। কোথায় গাঁটে রাখিত, অর্থাৎ যেখানে সে প্রতাপ যেখানে মাছগুলো ধরে সেখানে এই যে সাপের মণি ওই গাঁটে রাখা দিত। তখন কি করতো প্রতাপ, কি করতো সে কিন্তু তখন মাছ ফেলে, অর্থাৎ মাছ ধরা ফেলে দৌড়ায় চলে আসতো সাপের মাথার মণি নেওয়ার জন্য। কারণ আমরা কিন্তু জানি যে মাথায় আমরা যেটা মানে প্রচলিত যেটা সাপের মাথায় এক ধরনের মণি থাকে, মণি খুবই মূল্যবান এরকম বলতেছে। অর্থাৎ সুবা কি করতো, একটা সাপের মাথার মণি কি করতো ওই গাঁটে রেখে আসতো যেখানে প্রতাপ মাছ ধরে। অর্থাৎ তখন কি করতো প্রতাপ ওই মাছ, তুচ্ছ মাছ ধরা ফেলে দিয়ে কি করতো, এই মণিমুক্তার আশায়, অর্থাৎ মণি সাপের মণির আশায় সে কি করতো, মানে ছিপ ফেলে কি করতো এই মণিমুক্তার সংগ্রহ করার জন্য যাইতো। অ্যাটলিস্ট সুবাকে কি করতো, গুরুত্ব দিত। অর্থাৎ তখন কি করতো দেখুন, সে প্রতাপ কি করতো সাপের মণির আশায় ছিপ ফেলে মাছ ধরা বাদ দিয়ে সাপের মণি আসা মানে নেয়ার জন্য সে কি করতো পাতালে, অর্থাৎ কি করতো পানির নিচে চলে যেত। পাতালে গিয়ে প্রতাপ কি দেখতো, প্রতাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, অর্থাৎ সুবা এই যে সাপের মণি নিয়ে সে কি করতো ডুব দিত, গিয়ে পাতালে গিয়ে দেখতো কি রূপার অট্টালিকা। এখানে কিন্তু সবাই রূপার কি দেখতো, রূপার অট্টালিকা। রূপার অট্টালিকা কি দেখবে, রূপার অট্টালিকা এবং সোনার পালঙ্ক। এই সুবা বসে আছে, অর্থাৎ পানির নিচে যে এই যে মণির সাপের মণি নিয়ে কি করবে, পানির নিচে যখন যাবে এই পাতালে গিয়ে দেখবে কি রূপার অট্টালিকা। অট্টালিকাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্যাসেজ ফেলে দেখুন রূপার অট্টালিকা। অট্টালিকা কিসের, রূপার। অট্টালিকাটা কিসের, রূপার। আর সোনার পালং, পালংটা কিসের, সোনার পালংকে সুবা কি বসে আছে। মানে তখন কি হবে, প্রথম আশ্চর্য হয়ে যাবে, আরে যেই মেয়েকে আমি গুরুত্ব দিই না, যে বাণীকণ্ঠের মেয়ে সুবাকে আমি গুরুত্ব দিই না, সে আজকে কি সেখানে জলকুমারীর মতো সে কিসে রূপার অট্টালিকায় সোনার পালংকে বসে আছে, মানে একটু গুরুত্ব দিবে। আবার আরো আমরা কয়েকটা জিনিস দেখি সুবা সম্পর্কে, আমরা যদি দেখি তার উপর পরবর্তীতে আমরা আরো কয়েকটা চরিত্র আছে এগুলো দেখবো। সুবা সম্পর্কে যদি ছোট করে দেখতে চাই, সুবা সম্পর্কে যে যা দেয়া আছে এখানে, সুবার চোখগুলো ছিল বড় বড়, দেখুন বড় বড় কালো চোখ। আমরা যদিও সুন্দর করে আমি চিত্র আঁকতে পারি না, সো এখানে জাস্ট একটা সুবার একটা প্রতিচ্ছবি দেখানো হচ্ছে। আচ্ছা, তার চোখগুলো ছিল বড় বড় কালো চোখ, অর্থাৎ সুবার চোখগুলো ছিল বড় বড় ডাগর ডাগর চোখ এবং কালো চোখ। অর্থাৎ আর সুবা কি করতো, নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। সুভাষ সবসময় নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন সঙ্গীহীন, অর্থাৎ দুপুর বেলায় যখন মানুষ কি থাকে একদম শব্দ টব্দ নাই সঙ্গী এরকম। কারণ সুভাষ সাথে তো কেউ খেলতো না, সে যেহেতু বুবা তার সাথে কেউ খেলতো না, এই জন্য সে ছিল শব্দহীন, সে কথা বলতে পারতো না, সঙ্গী তার সাথে কেউ মিশতো না। তারপরে আমরা শিখবো কি পরবর্তীতে, উন্নত শ্রেণীর বন্ধু ছাড়াও সুভার কিন্তু আরো কিছু বন্ধু ছিল। অর্থাৎ উন্নত শ্রেণীর বন্ধু ছিল প্রতাপ, এছাড়া সুভার যে মূল বন্ধু ছিল নরমালি। আবার যদি আমরা বলি সুভা কিন্তু প্রথম প্রেমে পড়ছিল প্রকৃতির, অর্থাৎ প্রথম তার প্রকৃতির সাথে প্রেম হয়েছিল। অর্থাৎ প্রথম পরিচয়টা কিন্তু গল্পের প্রথম পরিচয় হচ্ছে প্রকৃতির সাথে, অর্থাৎ নদীর সাথে।
প্রথম পরিচয়টা সুভার কার সাথে হয়েছিল? নদীর সাথে, অর্থাৎ সুভার প্রেম হয়েছিল প্রথম নদীর সাথে বা প্রকৃতির সাথে। দ্বিতীয় যে সম্পর্কটা হচ্ছে সুভার সাথে হচ্ছে গাভী বা প্রাণীর সাথে, গাভী তার যে সর্বস্বী প্রাণগুলি ছিল ওদের সাথে। এবং তৃতীয় যে সম্পর্ক হয়েছিল প্রতাপের সাথে, এবং প্রতাপ ছিল একমাত্র তার উন্নত শ্রেণীর বন্ধু। আর বাকিগুলো দেখুন, প্রকৃতি, তারপরে গাভী, এগুলো কিন্তু সে কথা বলতে পারতো, একমাত্র প্রতাপে কথা বলতে পারতো। আচ্ছা, তাহলে এবার আমরা বলবো যে তার যে উন্নত শ্রেণীর ছাড়া যে অন্য বন্ধুগুলো ছিল, যেগুলো যেমন সুভার অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ বলতে ঘনিষ্ঠ বন্ধু, অন্তরঙ্গ মানে কি? খুবই ঘনিষ্ঠ বা ক্লোজ যে বন্ধুগুলো ছিল, যার সাথে সবচেয়ে বেশি সম্পর্ক ভালো ছিল, সুভার অন্তরঙ্গ দুটি বন্ধু ছিল। একটির নাম ছিল কি এরা সুভার, যদি পরীক্ষা আসে যে সুভার অন্তরঙ্গ বন্ধুগুলোর নাম কি বা কয়টি কি ছিল? দুটি গাভী। কি ছিল? দুটি গাভী। সুভার অন্তরঙ্গ দুটা বন্ধুর নাম কি ছিল? দুটি গাভী। এই গাভীগুলোর নাম কি? একটা নাম হচ্ছে সর্বশী আর একটা নাম হচ্ছে পাঙ্গুলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গল্পের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ সুভার অন্তরঙ্গ বন্ধুগুলো দুইটা ছিল কি? গাভী। একটার নাম হচ্ছে সর্বশী আর একটা নাম হচ্ছে পাঙ্গুলি। এবার দেখুন সুভার কেন প্রকৃতির সাথে প্রথম মানে সম্পর্কটা হচ্ছে, কেন প্রাণীর সাথে এই সম্পর্ক হচ্ছে, তারপরে লাস্টে যে এসে প্রতাপের সাথে, অর্থাৎ প্রকৃতির সাথে। কারণ প্রকৃতিও কথা বলতে পারে না, সুভা কথা বলতে পারে না। আর বুবাদের সাথে বুবাদেরই ভালো সম্পর্ক, তাই না? যেমন গাভী এরাও কথা বলতে পারে না, সুভা কথা বলতে পারে না। অর্থাৎ আমরা যেরকম তাদের সাথে কিন্তু সম্পর্কটা হয়, বন্ধুত্বরা হয়, এই জন্যই কিন্তু এরকম হয়েছে। ঠিক আছে, এবার দেখুন, অর্থাৎ সুভার অন্তরঙ্গ দুটি বন্ধু মানে গাভী ছিল, এদের নাম সর্বশী এবং পাঙ্গুলি। এবার দেখুন এদের কি হচ্ছে, সুভা কখন এই গাভীগুলো, অর্থাৎ এই যে সর্বশী আর পাঙ্গুলি, এরা হচ্ছে এই দুইটা গাভী কখন মানে এরা বুঝতে পারতো সুভা কখন তাদেরকে আদর করতেছে, মানে এরা কি করতে পারতো, এদের বাপ বুঝতে পারতো। অর্থাৎ বুবাদের বাপ কিন্তু বুবারাই ভালো বুঝতে পারে, মনে রাখবেন। অর্থাৎ কখন সুভা তাদেরকে আদর করতেছে, কখন সুভা ভৎসনা করতেছে, অর্থাৎ কি রাগ দেখাইতেছে, কখন সুভা মিনতি অনুরোধ করতেছে, এগুলো কিন্তু এই দুইটা গাভী বুঝতো। অর্থাৎ যারা এরাও ছিল ভাষাবিহীন আর সুভাও ছিল ভাষাবিহীন, এই জন্য এরা কি খুব বুঝতে পারতো। আচ্ছা, এবার দেখুন সুভা নিয়মিত 3 বার গোয়াল ঘরে যাইতো। অর্থাৎ সুভা প্রতিদিন এই সর্বশী এবং পাঙ্গুলি এদের সাথে যে খুব ভালো বন্ধুত্ব ছিল, সবচেয়ে বেস্ট বন্ধুত্ব ছিল, এই জন্য সুভা কি করতো? নিয়মিত, অর্থাৎ প্রতিদিন রুটিন মাফিক যেত। যে আমরা বলি না নিয়মিত 3 বেলা পড়বো, সকালে পড়বো, বিকালে পড়বো, রাতে পড়বো, এরকম রুটিন মাফিক। অর্থাৎ নিয়মিত 3 বার যেত, এটা হচ্ছে রুটিন মাফিক, নিয়মিত মানে টাইম ধরে ওই সময় যাইতো। তাহলে পরীক্ষার দেশে নিয়মিত কয়বার যাইতো? নিয়মিত 3 বার যাইতো গোয়াল ঘরে, অর্থাৎ এদেরকে দেখার জন্য। কিন্তু মাঝে মাঝে দেখুন, মাঝে মাঝে অনিয়মিত ভাবেও যেত। নিয়মিত তো 3 বার যেত, 3 বার নিয়মিত প্রতিদিন যেত, মাঝে মাঝে অনিয়মিত মানে নিয়ম ছাড়া, মানে যে কোনো সময় চলে যেত দেখতে। কখন যাইতো? যখন সুভাকে অনেক কথা শোনাইছে, মা কথা শোনাইছে, বা সুভার মন অনেক খারাপ, তখন কি করতো? সে নিয়ম মানতো না, তখন অনিয়মিত যাইতো। অর্থাৎ নিয়মিত যাইতো 3 বার। এছাড়া কখন? যখন সুভার মন খারাপ থাকতো তখন কি করতো? অনিয়মিত ভাবে যাইতো। এছাড়াও অন্তরঙ্গ বন্ধু তো বললাম, এছাড়াও সুভার আরো কিছু মানে সম্পর্ক মানে বন্ধু ছিল বা এরকম চরিত্র ছিল গল্পে। এদের একটা ছিল কি, এদের মধ্যে একটা ছিল ছাগল, আরেকটা হচ্ছে বিড়াল শাবক। ছাগল সম্পর্কে তেমন কোনো কথা নাই, বিড়াল শাবক নিয়ে বেশ কথা আছে। অর্থাৎ সবচেয়ে বেস্ট সম্পর্ক ছিল কি? অন্তরঙ্গ বন্ধু, অর্থাৎ গাভী দুইটার সাথে, তারপরে প্রতাপের সাথে, আর নরমালি আরো আছে কি ছাগল এবং বিড়াল শাবক। এখন বিড়াল শাবক মানে হচ্ছে বিড়ালের বাচ্চা। দেখুন গাভীদের মতো এত ভালো সম্পর্ক ছিল না। অর্থাৎ এই যে দুইটা গাভী যে ছিল সর্বশী এবং পাঙ্গুলি, এদের সাথে যে সম্পর্কটা ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এই দুইটার সাথে তেমন ভালো সম্পর্ক ছিল না, মানে ততটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। সব ফ্রেন্ড কিন্তু আমরা ক্লাসমেট যারা থাকি প্রায় সবাইকে আমরা বন্ধু ভাবি, কিন্তু ক্লাসের সব 2 থেকে 5টা কিন্তু বেস্ট ফ্রেন্ড থাকে, যাদের সাথে অন্যদের তুলনা হয় না। ঠিক তেমনি এরা ছিল বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে এই দুইটা গাভী ছিল বেস্ট ফ্রেন্ড। এছাড়া এই ছাগল বা বিড়াল শাবক এদের সাথেও সম্পর্ক ছিল, বাট ততটা ওদের সাথে যে গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল এদের সাথে ততটা ছিল না। এই জন্য লেখক এখানে বলছে গাভীদের মতো এত ভালো সম্পর্ক ছিল না, তারপরও এরা যথেষ্ট আনুগত্য প্রকাশ করত। তারপরও মানে সুভা এদেরকে যে গুরুত্ব দিত, এদেরকে ততটা গুরুত্ব দিত না, যে বিড়াল শাবক এবং ছাগলকে। তারপরে এরা সব কি সুভাকে খুব আনুগত্য করতো, অর্থাৎ সুভার কথা শুনতো বা তাকে খুব ভালো জানতো। তারপরে দেখুন
বিড়াল শিশুটি, দেখুন এবার বিড়াল শিশু বলছিলাম, বিড়াল শাবক ও বিড়াল শিশুটি নিয়ে বেশ কথা আছে। বিড়াল শিশুটি দিনে এবং রাতে, দেখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিড়াল শিশুটি দিনে এবং রাতে, বিড়াল শিশুটি কি করতো দিনে এবং রাতে গরম মানে সুবার গরম যে কুলে অর্থাৎ শরীরে, অর্থাৎ আমরা কি করি যেমন আমরা যখন বিড়ালের বাচ্চা পাই আমরা ঘুমাই থাকলে কিন্তু বাচ্চাটা কি করে আমাদের শরীরে গায়ের সাথে গরম মানে গায়ের সাথে কি ঘুমিয়ে পড়ে না, সে এরকম এটাই বলতেছে। বিড়াল শিশুটি দিনে এবং রাতে সুবার গরম গরম কুলে সুখ নিন্দার আয়োজন করতো। সুখ নিন্দার আয়োজন করতো মানে কি ঘুমের আয়োজন করতো, তার সুবার শরীরের সাথে মানে ঘুমিয়ে যেত, অর্থাৎ বিড়াল শাবক নিয়ে এটাই বলা আছে। তারপরে আমরা এবার যদি সুবার গল্পে আরো কিছু জিনিস দেখি, সুবাদের এবার গ্রামের নাম, এবার হচ্ছে মানে কারা কারা চলে এসেছিল, এবার সুবাদের গ্রামের নাম, অর্থাৎ সুবার গ্রামের নাম কি, সুবার গ্রামের নাম ছিল কিন্তু চণ্ডীপুর। চণ্ডীপুর অর্থাৎ সুবার চণ্ডীপুরের বানানটা কিন্তু মদ্দানো দন্তন কিছু লাগবে না। তো সুবাদের গ্রামের নামটা ছিল চণ্ডীপুর। সুবাদের গ্রামের নাম কি চণ্ডীপুর। সুবাদের গ্রামের নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুবাদের গ্রামের নাম কি চণ্ডীপুর। সুবাদের গ্রামে একটা নদী ছিল, সুবাদের গ্রামটা কি নদীর পাশ দিয়ে সুবাদের গ্রামটা বয়ে গেছে, অর্থাৎ মানে নদী গ্রামের মানে সুবাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে এবং নদীটার নাম ওইভাবে দেওয়া নাই, অর্থাৎ তবে নদীটা হচ্ছে বাংলাদেশের একটা ছোট নদী। নদীটা কি বাংলাদেশের একটা ছোট নদী, এটা ছোট একটা নদী চলে গেছে। আচ্ছা এবার দেখো বাণীকণ্ঠ বা সুবাদের গড়টা কোথায় ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কোন নাম্বার কোশ্চেনে প্রায় আসে, অর্থাৎ সুবাদের গড়টা অর্থাৎ বাণীকণ্ঠের গড়টা কোথায় ছিল, নদীর একেবারে উপরেই। পরীক্ষা আসলে ঠিক এভাবে লিখবা, নদীর একেবারে উপরে, অনেকে লিখে নদীর পাশে, এরকম না, যেভাবে আছে ঠিক এভাবে লিখবা, নদীর একেবারে উপরে, অর্থাৎ সুবাদের গড়টা অর্থাৎ বাণীকণ্ঠের গড়টা ছিল নদীর একেবারে উপরে। ক্লিয়ার। এবার সুবাদের বাড়িতে কি কি ছিল, সুবাদের বাড়িতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি কি ছিল তার বর্ণনার মধ্যে আছে। সুবাদের বাড়িতে ছিল বাখারির বেড়া, অর্থাৎ এদের বাখারির বেড়া হচ্ছে কি বাঁশের বেড়া দেওয়া ছিল চারদিকে। যেমন গ্রামের যে অসচ্ছল ফ্যামিলি গুলো কিন্তু তাদের বাড়িতে তেমন আগের দিনের যারা ছিল তাদের বাড়িতে কিন্তু, এখন তো আমরা যারা বিল্ডিং এ ঘর করি চারদিকে দেয়াল দিয়ে করি, কিন্তু আগের সময় এখন যারা যারা একটু বড় লোক এদের বাড়িতে অবশ্যই দেয়াল দিয়ে করে, কিন্তু আগে অবশ্যই কি করতো বাঁশের বেড়া দিত। আর বাঁশের বেড়া থাকলে কোন একটা বাড়িতে ভাবতো সেটা অনেক সচ্ছল। কারণ কি, কারণ অধিকাংশ বাড়িতে কোনো ছিল না, দেয়াল ছিল না, বা দেয়াল তো প্রশ্নই আসে না, মানে কোনো বেড়া টেরা ছিল না, ঠিক আছে। তার মানে তাহলে তাদের বাড়িটা কিন্তু তাদের এই অবস্থা অর্থনৈতিক অবস্থা কিন্তু খুবই ভালো ছিল। দেখো কি ছিল বাখারির বেড়া, অর্থাৎ বাখারির বেড়া মানে বাঁশের বেড়া ছিল চারদিকে, বাড়ির চারদিকে বাঁশের বেড়া ছিল। 8 চালা ঘর ছিল, অর্থাৎ নরমালি আমরা জানি 2 চালা 4 চালা 8 চালা ঘর, মানে নরমালি যে ঘরগুলো থাকে কিন্তু আমরা গ্রামে যেগুলো আগে ছিল 2 চালা বা 4 চালা, তাদের ছিল 8 চালা, মানে অর্থনৈতিক অবস্থা যে অনেক ভালো। তারপরে দেখো গোয়াল ঘর ছিল, অর্থাৎ গরু যে পালতো গোয়াল ঘর ছিল, তাদের দেকিশালা ছিল, তাদের কি ছিল খড়ের স্তূপ ছিল, অর্থাৎ অনেক খড় ছিল। তেঁতুল তলা ছিল, যে তেঁতুল তলায় সুবা কি করতো প্রতাপের জন্য কি করতো বসে থাকতো। তারপরে ছিল আম কাঁঠাল এবং কলার বাগান, আর তারপরও কি ছিল কি আম কাঁঠাল এবং কলার বাগান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাদের বাড়িতে কি কি ছিল খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি তাদের অর্থনৈতিক অবস্থাটা খুবই ভালো ছিল, যা মানে তৎকালীন সময়ে তেমন ছিল না। দেখো নৌকা, এই জন্য এত কিছু আছে বাড়িতে, একটা গ্রামের নৌকা দিয়ে যখন নদী দিয়ে যখন মানুষ যায়, একটা নদীর পাশে যদি একটা কোনো বাড়ি থাকে এবং বাড়িতে এত কিছু থাকে, মানুষ কি করে নর্মালি ওই বাড়ির দিকে তাকাই থাকে, তাই না। এরকম দেখো নৌকাবাহীর দৃষ্টি আকর্ষণ করতো, এইগুলো কি করতো, এই যে তাদের এত কিছু ছিল এগুলো নৌকাবাহীদের দৃষ্টি আকর্ষণ করতো। নৌকাবাহী বলতে বোঝাচ্ছে ব্যবসায়ীদের, অর্থাৎ নৌকা দিয়ে যারা ব্যবসা করতে যাইতো বা নৌকা দিয়ে যারা যাইতো তাদের দৃষ্টি আকর্ষণ হতো, অর্থাৎ এই বাড়িতে অনেক স্বচ্ছ অনেক কিছু আছে। তবে সবাই কিন্তু এইগুলোর দিকে নজর দিত, কিন্তু ওই বাড়িতে যে একটা মেয়ে সুবা নামে কেউ আছে ওই দিকে কারো কোনো খবরই ছিল না বা নজরও দিত না, কারণ সুবাকে এরকম এতটা অবহেলা করতো। অর্থাৎ নৌকাবাহীদের দৃষ্টি যাইতো কোথায়, ওই যে তাদের যে অর্থনৈতিক অবস্থা যা যা ছিল এরকম। তাহলে তার মানে এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি সুবারা ছিল কি একটা সচ্ছল পরিবার, সুবারা ছিল কি খুব সচ্ছল পরিবার। এবং গল্পে বলা আছে এরা 2 বেলায় ভাত মাছ খেত, অর্থাৎ 2 বেলা কি করতো ভাত মাছ খেত, অর্থাৎ নরমালি তখনকার সময় কিন্তু মানুষ দিন আনে দিন খায় এরকম টাইপের অবস্থা। তার মানে 2 বেলা যদি মাছ ভাত খায় তার মানে অনেক সচ্ছল, অনেক পরিবারের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো, অর্থাৎ এরা ছিল সচ্ছল পরিবার এবং 2 বেলায় কি করতো মাছ ভাত খেত। এই জন্য যেহেতু এরা সচ্ছল পরিবার ছিল, এই জন্য এদের শত্রুরও কি ছিল না, অভাব ছিল না, এদের কি ছিল শত্রুও ছিল। স্বাভাবিক, তারা একটু বড় লোক থেকে বা এরকম এদের শত্রু বেশি থাকে, এই জন্য তাদের কি ছিল শত্রুও ছিল। আর শত্রুদের কাজ কি, সুবার যখন বিয়ে হচ্ছিল না তারা পাড়া প্রতিবেশী যারা শত্রু বা যারা থাকে, এই যে মেয়ের বিয়ে হচ্ছে না এটা ওইটা অনেক কিছু বলে, এই জন্য শত্রু ছিল, এটা বলছিল।
সুভার বাবা একবার কলকাতা মানে সুভার বাবা একবার বিদেশ গিয়েছিল, সুভার বাবা একবার বিদেশ গিয়েছিল। এই বিদেশ বলতে কোথায় গিয়েছিল? কলকাতা গিয়েছিল। বিদেশ গিয়েছিল মানে কি? কলকাতা গিয়েছিল। তারপরে আমরা আগে বলছিলাম সুভার তিনজনের সাথে প্রেম হয়েছে। একবার প্রথম হয়েছে প্রকৃতির সাথে, অর্থাৎ রবীন্দ্রনাথ প্রথম দেখাইছে এই যে প্রকৃতির সাথে সুভার। তারপরে তাকে একটু আপডেট করে একটা প্রাণীর সাথে, তারপরে দেখাইছে কি প্রতাপের সাথে, ঠিক আছে। তারপরে এই প্রতাপকে সুভা কিন্তু অনেক ভালোবাসতো বা পছন্দ করতো, কিন্তু একটা লাইনের মাধ্যমে বোঝা যাচ্ছে, একটা লাইনের মাধ্যমে আমরা আরেকটা লাইনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে প্রতাপ কিন্তু আসলে সুভাকে ইউজ করতো, মানে কাজের হেল্পার হিসেবে, অর্থাৎ কাজে হেল্প লাগবে এই জন্য সুভাকে কি করতো? তাকে ডাকতো। এছাড়া আলটিমেটলি সুভার প্রতি কিন্তু তার কোনো ভালোবাসা ছিল না। এই লাইনটার মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো কি রে মানে সে যখন সুভার যখন বিয়ে ঠিক হয়ে গেছিল, কলকাতায় একটা বিয়ে, যখন সুভার বিয়ে ঠিক হয়েছিল তখন কিন্তু সুভার মন খারাপ। তখন কি করতেছিল? একদিন সুভার সাথে প্রতাপের দেখা হয়েছে, তখন প্রতাপ কি বলছে দেখো, কি রে তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের বলিস নে। অর্থাৎ যেখানে প্রতাপ চিন্তিত হবে, কি রে তুই চলে যাচ্ছিস, তুই আমাদেরকে ফেলে চলে যাচ্ছিস, বা তোর নাকি বিয়ে ঠিক হয়েছে, মানে সে হতাশ হয়েছে, সে টানা করে সে কি হবে, সে তাচ্ছিল্য সুরে বা একটা মজার ছলে কি বলতেছে? সুভাকে বলতেছে, কি রে অর্থাৎ সেটা বলে ডাকলো, কি রে তোর নাকি বিয়ে বর পাওয়া গেছে, তোর জন্য নাকি বর পাওয়া গেছে, তুই নাকি বিয়ে করতে যাচ্ছিস, অর্থাৎ দেখিস আমাদের বলিস না। অর্থাৎ সে কিন্তু সুভাকে কি করতো? জাস্ট ফ্রেন্ডের মতো মনে করতে, এছাড়া সে তার প্রতি কোনো টান ছিল না, সে হাসি। এই জন্য সুভা কি করতো? ওই দিন কিন্তু অনেক কষ্ট পাইছে, এবং ওই দিন কিন্তু প্রতাপের জন্য তেঁতুল তলায় আর আসে নাই, বা ছিপদের মাছ ধরার ওই জায়গায় আসে নাই। তারপরে দেখুন লাস্ট এই গল্পের মধ্যে আরেকটা জিনিস বলে নেই, সুভার বাবা কিন্তু তামাক খেত। সুভার বাবা তৎকালীন সমাজে যারা একটু মানে সবাই মোটামুটি তামাক খেত, তারপরে যারা একটু বড় ছিল তো অবশ্যই তামাক খেত, এবং সুভার বাবা কি করতো? তামাক খেত। এরকম এখানে একটা ছিল যে সুভা বাবা তামাক খাচ্ছিল, তখন সুভা কি করছিল? তার বাবার পায়ে গিয়ে পায়ে হাত ধরে কান্না শুরু করে দিয়েছিল। বিয়ে যখন ঠিক হয়ে গেছিল তখন বাবাও কি করতেছিল? কান্না শুরু করে দিয়েছিল। তারপরে দেখুন লাস্ট যে গল্পের সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন আছে, দেখুন তুমি আমাকে যাইতে দিও না মা। এই মা বলতে কিন্তু সুভার মাকে বোঝাচ্ছে না। তুমি আমাকে যাইতে দিও না মা, এই মা বলতে বোঝাচ্ছে প্রকৃতিকে। এই মা বলতে বোঝাচ্ছে প্রকৃতিকে। তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। অর্থাৎ সুভারা যখন কলকাতা চলে যাবে, সবকিছু ছেড়ে চলে যাবে, কারণ তখন সুভা কি করতেছিল? খুবই হতাশ হয়ে যাচ্ছিল, এবং খুবই, কারণ সে কথা বলতে পারতো না, কারোর সাথে মিশতে পারতো না। তার উপর যদি এখন হয়, তার যে বেস্ট ফ্রেন্ড ছিল সর্বশী গাঙ্গুলি, তার বেস্ট ফ্রেন্ড ছিল নদী, সে নদীর পারে গিয়ে বসে সময় কাটাতো, নদীর এরকম। এখন সে যদি এই কলকাতায় চলে যায়, এই তার গ্রাম ছেড়ে কলকাতায় চলে যায়, ওখানে তো এমনিতেই সুভা কথা বলতে পারে না, ওখানে মিশতে পারবে না, কারোর সাথে কথা বলতে পারবে না মন করলে, মানে এই জন্য সে কি করছিল? যখন একদম লাস্ট গল্পের লাস্টে সে কি করছিল? সে কি করতেছিল? নদীর পারে চলে গেছে। নদীর পারে চলে যাওয়ার পরে নদীর পারে যে ঘাসগুলো ছিল, এই ঘাসের সে শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পর দুই হাতে কি করছে? ঘাসগুলোকে দুই হাতে ধরে তখন এই কথাটা বলছিল, তুমি আমাকে যাইতে দিও না মা। মা বলতে এই নদীর পার বা প্রকৃতিটাকে বোঝাচ্ছে। অর্থাৎ তাকে দুই হাতে সে ধরে রাখছে এবং বলতেছে আমাকে যাইতে দিও না মা। অর্থাৎ আমার মতো মানে আমি যেমন তোমাকে দুই হাতে জড়াইয়া সে যেমন গাছগুলোকে ধরে রাখছিল, আমি যেমন তোমাকে দুই হাতে দুই বাহু দ্বারা তোমাকে দুই বাহু বাড়াইয়া তোমাকে ধরে রাখছি, ঠিক তুমি আমাকে ধরে রাখো। অর্থাৎ সুভা চাচ্ছিল কেউ না কেউ তাকে জড়াইয়া ধরে রাখো, অথবা তাকে বলো যে তুমি কলকাতা যাবা না, তুমি এই গ্রামেই থাকবা। অর্থাৎ সুভা এই জন্যই গল্পটা বলছিল, তুমি আমাকে যাইতে দিও না মা। এই মা বলতেছে প্রকৃতি, অর্থাৎ আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। সে বলতেছে কেউ না কেউ যেন তাকে ধরে রাখে এবং বলে যে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে না। এবং একেবারে লাস্ট একটা আমরা যে জিনিসটা বলবো, এই গল্পের মানে এটা টিকা আছে, শুক্লা দ্বাদশী একটা কথা, মানে টিকার মধ্যে যেটা আছে শুক্লা দ্বাদশীর অর্থটা, এই অর্থটা আগের যে বইগুলো ছিল, আগের যারা বইগুলো ছিল এখানে এই শব্দের অর্থটা ছিল চাঁদের দ্বিতীয় দিন। শুক্লা দ্বাদশী শব্দের অর্থ দেয়া ছিল কি? চাঁদের দ্বিতীয় দিন। তবে এই চাঁদের দ্বিতীয় দিন এই জিনিসটার অর্থটা হচ্ছে ভুল। অর্থাৎ বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানও এটা দেয়া আছে কি? চাঁদের 12তম দিন। অর্থাৎ এটা হবে চাঁদের 12তম দিন। যারা আগের বই পড়তেছে, এখন যারা 10-এ আছে বা আগে যারা এসএসসি পরীক্ষার্থী, এখন যারা 10-এ আছে বাংলাদেশে, এখন যারা 2021 সালে যারা 10-এ আছে, অথবা যারা এর আগে যারা ছিল, সবার বইয়ে দেয়া আছে এই যে শুক্লা দ্বাদশী শব্দের অর্থ দেয়া আছে চাঁদের দ্বিতীয় দিন। এটা হচ্ছে ভুল।
অবশ্যই এটা এই বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে বা অভিধানে দেওয়া আছে কি চাঁদের 12তম দিন। আচ্ছা, দ্বাদশী মানেই মনে রাখতে হবে 12। এছাড়া তারপর যদি তোমাদের কনফিউশন থাকে, এখন যারা এবার 9 আছে, নিউ 9 অর্থাৎ 2021 সালে যারা 9 এ উঠছে এদের বইয়ে কিন্তু এটা শুদ্ধ করে দেওয়া আছে, ওখানে দেওয়া আছে চাঁদের 12তম দিন। অর্থাৎ এখন যারা 9 এ পড়তেছে এদের বইয়ে এটা ঠিক করে দেওয়া আছে, শুক্লা দ্বাদশী শব্দের অর্থ দেওয়া আছে চাঁদের 12তম দিন। অর্থাৎ পুরাতন বইয়ে দ্বিতীয় দিন দেওয়া ছিল, যেটা ভুল, অর্থাৎ এটা অর্থটা হবে কি চাঁদের 12তম দিন। তারপরও যারা এসএসসি পরীক্ষার্থী বা যারা আছো, তোমাদের অপশনে যদি চাঁদের 12তম দিন দেয়া না থাকে, শুধু চাঁদের দ্বিতীয় দিন দেয়া থাকে, তাহলে অবশ্যই দ্বিতীয় দিন দেখাবা, তখন তার অপশনে কিছু করার নাই। তবে ক নাম্বার কোশ্চেন আসলে কিন্তু চাঁদের 12তম দিনই দিবা। ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা সবটা বুঝতে পারছো। তারপরে যদি এইটা সবার নিয়ে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমাদের পরবর্তীতে তোমরা কোন টপিকস এর উপর ক্লাস চাও ওইটা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবা, তো সেই অনুযায়ী আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাই।